তো আজকে রাজধানী থার্ড ক্লাস আমাদের। তো সেকেন্ড দুটো ক্লাস হয়েছিল আমাদের রাজধানী থেকে। তো তোমরা ওই ক্লাসগুলো দেখেছো তো, মানে যারা নিউ জয়েন করেছো একটু দেখে নেবে ক্লাসগুলো, নাহলে এই ক্লাসটা বুঝতে পারবে না। তো দেখো কি বলছে, আজকে পড়াবো হচ্ছে ডেভেলপমেন্ট অফ রাসেলস ভিউজ ইন দ্য প্রবলেমস অফ ফিলোসফি। বার্ট্রান্ড রাসেল draws a distinction between sense data and the sensation. তো রাসেল একটা বুক ছিল দ্য প্রবলেম অফ ফিলোসফি। রাসেলের এই বুকটা কিন্তু খুব এক এক মিনিট। তো রাসেলের কিন্তু এই দ্য প্রবলেম অফ ফিলোসফি এই গ্রন্থে কিন্তু বার্ট্রান্ড রাসেল কিন্তু দুটো জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছিলেন। সেই দুটো জিনিস কি? সেন্স ডেটা অ্যান্ড দ্য সেন্সেশন। সেন্স ডেটা অ্যান্ড দ্য সেন্সেশন। সেন্সেশন মানে কি? সংবেদন কি? তো বার্ট্রান্ড রাসেল কিন্তু সংবেদন বলতে যেটাকে বুঝিয়েছিলেন সেটা কি? যখন আমরা কোনো কিছুকে ছুঁই, কোনো কিছুকে দেখি, কোনো কিছুকে অনুভূতি করছি, সরাসরি অনুভূতি করছি, বা যেটা আমরা কোনো সচেতনতার অভিজ্ঞতা হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে কি সেন্সেশন। যখন আমরা কোনো একটা কিছু জিনিসকে দেখছি, ঠিক আছে, বা কোনো একটা জিনিস আমি শুনছি, সেটা কিন্তু সেন্সেশন। এবং সেন্স ডেটা কি? সেন্স ডেটা হচ্ছে যে যেই জিনিসগুলোকে আমরা সরাসরি পাচ্ছি। যেমন এখানে দিয়েছে দেখো, by sense data he means things such as color, sound, smell, hardness, etc. তো এই যে সংবাদপত্র, এগুলো কি? সেন্স ডেটা গুলো কি? যে জিনিসগুলোকে আমরা সরাসরি পাচ্ছি। যেমন একটা রং, একটা রংকে আমরা কি সরাসরি পাই, একটা শব্দ, একটা গন্ধ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হয়ে গেল কি সেন্স ডেটা। ওকে, যেমন ধরো আমি একটা লাল রং দেখছি, তাহলে দেখা এখানে কি হবে? কি বলবে আমাকে? আমি একটা লাল রং দেখছি, তাহলে দেখা এখানে সেন্স ডেটা নাকি সেন্সেশন হবে? এটা দেখছি, সেন্সেশন হবে। আর লাল রংটা কি হয়ে যাবে? এটা কিন্তু সেন্স ডেটা হয়ে যাবে। কারণ আমি সেন্স ডেটা বলতে কি বললাম? যে জিনিসগুলোকে আমি সরাসরি পাচ্ছি, যেমন কোনো রং, কোনো শব্দ, কোনো গন্ধ, এগুলো কিন্তু সব সেন্স ডেটা। তো এখানে বলছে যে by sensation he means the experience of being and immediately aware of these items. According to this distinction, whenever we see a color, we have a sensation of that color, but the color itself, it is not the sensation. এই কালারটা, এই যে এই রংটা, এটা কিন্তু কোনো সংবেদন নয়। ইট ইজ এ সেন্স ডেটা। এটা কিন্তু একটা সেন্স ডেটা। And this distinction between sensation and the sense data, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। Sense data was also made by G.E. Moore, এবং জি মুর কিন্তু এই পার্থক্যটা করেছিলেন, ঠিক আছে। জি মুরও কিন্তু এই রাসেলের মতো এই পার্থক্যটা করেছিলেন সেন্সেশন এবং সেন্স ডেটার মধ্যে। কিন্তু দুজনের মতটা কিন্তু এক ছিল না, দুজনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ছিল। However, there is an important difference between them. Moore described sense data as publicly existing objects capable of existing even when not perceived. লিখে নেবে, এই জায়গাটা লিখবে খাতায়। Moore described sense data as publicly existing objects capable of existing even when not perceived. তোমাদের কিন্তু অ্যাজারশন রিজনিং জাতীয় কোশ্চেন আসতে পারে এখান থেকে, ওর জন্য আমি বললাম লিখে নেবে। তো রাসেলের সাথে কিন্তু মুরের একটা পার্থক্য ছিল এই সেন্স ডেটা এবং সেন্সেশন নিয়ে। মুর কি বলেছিলেন? মুর বলেছিলেন যে এই যে সেন্স ডেটা গুলো, এই সেন্স ডেটা গুলো কিন্তু আমরা যদি নাও দেখি তাহলেও কিন্তু থাকতে পারে। আমরা যদি না দেখি তাহলেও কিন্তু এই সেন্স ডেটা গুলো থাকতে পারে। মুর কিন্তু এটা বলেছিলেন। ওকে, লিখে না। কিন্তু রাসেল কি বললেন? যে এই যে সেন্স ডেটা, এইগুলো কিন্তু আমার ব্যক্তিগত, প্রাইভেট। ওকে, আমি না দেখলে কিন্তু এই সেন্স ডেটা গুলো থাকবে না। তাহলে মুর কি বললেন? মুর বললেন যে আমাদের না দেখলেও সেন্স ডেটা গুলো আমরা যদি নাও দেখি তাহলেও কিন্তু থাকতে পারে। কিন্তু রাসেল এখানে বললেন যে সেন্স ডেটা গুলো কিন্তু প্রাইভেট, ব্যক্তিগত।
আমরা না দেখলে কিন্তু সেটা থাকে না। আমি যদি চোখ বন্ধ করি তাহলে কিন্তু এই লাল রংটা আর থাকবে না। এবং টেবিলটাকে যদি আমি না ছুঁই তাহলে টেবিলের যে কঠিনত্ব, ঠিক আছে, যে টেবিলের যে কঠিনত্ব ধর্মটা রয়েছে এটা কিন্তু আমি অনুভব করতে পারবো না। ওকে, এখানে কিন্তু মুরের সাথে রাসেলের একটা পার্থক্য তৈরি হলো। Russell, by contrast, regarded them as essentially private, since they can be immediately present only to a single observer. For this reason, he maintained that sense data exists only when perceived. যখন আমি প্রত্যক্ষ করব তখনই কিন্তু এই সেন্স ডেটা গুলো থাকবে, এটা কিন্তু রাসেল বললেন। For example, Russell says, when I close my eyes and no longer perceive a color, আমি যখন বন্ধ করে দেব আমি কিন্তু পারসিভ করতে পারবো না কালারটাকে, প্রত্যক্ষ করতে পারবো না। It is no longer exist. Similarly, when I remove my hand from a table, the sensation of hardness that I experience while touching it ceases to exist. যেটা বললাম যে টেবিলকে যদি আমি নাই ছুঁই তাহলে কিন্তু এই যে টেবিলটা যে কঠিন এটাকে কিন্তু অনুভূতি আমি করতে পারবো না। বোঝা গেছে এই জায়গাটা যে মুরের সাথে রাসেলের কি পার্থক্য? এইটুকু জায়গা আমাকে নতুন স্টুডেন্টরা বলো, বোঝা গেছে সবার? বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মুর বলছে যে এই যে সেন্স যেটা, এটা কিন্তু আমরা যদি না দেখি, এই যে লাল রংটা যদি আমি নাও দেখি তাহলেও কিন্তু এর অস্তিত্বটা রয়েছে, ঠিক আছে? আমার দেখা বা না দেখার উপরে কিন্তু কোনো বস্তুর অস্তিত্ব নির্ভরশীল নয়। বাহ্য জগতের সবকিছু কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? এখানে কিন্তু রাসেলের কথাটা কিন্তু বার্কলের সাথে সেম হয়ে যাচ্ছে। আর মুর কি বলছে, মুর বলছে বাহ্য জগতের অস্তিত্ব কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু আমরা না দেখলেও কিন্তু থাকতে পারে। যেমন লাল রংটা নিজে নিজেই রয়েছে, আমার দেখা বা না দেখার উপর কিন্তু নেই সেটা। বোঝা যাচ্ছে কি বলছে, মানে কি বলছে? প্রত্যক্ষের ওপর কিন্তু ডিপেন্ড করছে না, মুর কিন্তু এটা বলছেন যে একটা লাল রং বা এই যে টেবিলটাকে না ছুলেও কিন্তু এই কঠিনত্ব এটা কিন্তু এমনিতেই থাকে, ঠিক আছে? সেই জন্য টেবিলটাকে আবার মানে ছুতে হবে এরকম কোনো কথা নেই। মোর কিন্তু এরকম বলছে। হ্যাঁ, একদম 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 ঠিক, ঠিক আছে? তার ব্যাখ্যাটা অনেকটা বার্কলের মতো। সরি, মুরের ব্যাখ্যাটা কিন্তু বার্কলে থেকে তুমি অপোজ করছে, রাসেলের ব্যাখ্যাটা কিন্তু অনেকটা বার্কলের মতো। ওকে, বার্কলে যেমন বলেছেন। হ্যাঁ হ্যাঁ একদম। ওকে, বোঝা গেছে কি বললাম আমি? হুম, ওকে। এরপর the distinction between sensation and the sense data was also made by G.E. Moore. However, there is an important difference between them. Moore described sense data, এটা পড়িয়ে দিলাম তো, সরি এটা তো পড়িয়ে দিলাম। হুম, here Russell position resembles, ভালো করে বুঝবে, here Russell's position resembles that of George Berkeley. In appears to accept Berkeley's principle that to be is to be perceived, যেটা আমি বললাম। তাহলে এখানে কিন্তু রাসেলের মতটা লিখে নাও এগুলো, এখানে কিন্তু রাসেলের মতটা কিছুটা রিজেম্বলস, কিছুটা মিলে যাচ্ছে বার্কলের সাথে। বার্কলের বিখ্যাত মত কি ছিল? যে অস্তিত্ব মানে কি? হ্যাঁ, প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব মানেই কিন্তু আমাদের প্রত্যক্ষের উপর সেটা নির্ভর করে। তাহলে রাসেল কি বললেন? টেক দ্য এক্সাম্পল অফ এ ট্রি। ইন এ বার্কলেনিয়ান spirit, Russell argues that the sense data constituting our perception of the tree are to some extent subjective, since they depend not only on the tree but also on our perception. ভালো করে বোঝো, তাহলে রাসেল কিন্তু বার্কলের মতটাকে মানলেন, টু বি পারসিভ, অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষ নির্ভর।
এই যে গাছ, এই গাছ সম্পর্কে আমাদের ধারণা কিরকম? একটা সংবাদপত্রের কিন্তু সমষ্টি, একটা সেন্স ডেটার কিন্তু সমষ্টি। রাসেল বললেন যে এই বাহ্য বস্তুটা রয়েছে, বাহ্য বস্তু রয়েছে, কিন্তু আমরা তাকে কখনো সরাসরি জানতে পারি না। আমরা কিন্তু সরাসরি টেবিলটাকে জানতে পারি না। রাসেল বলছেন যে এই যে বাহ্য বস্তুগুলো রয়েছে, কিন্তু আমরা কিন্তু তাকে সরাসরি জানি না। আমরা সরাসরি কিন্তু টেবিলকে জানি না, গাছকে জানি না। তাহলে আমরা কি জানবো? আমরা জানি হচ্ছে টেবিলের রং, টেবিলের আকার, টেবিলের স্পর্শ ইত্যাদি। এগুলো কি? এগুলো কিন্তু এক একটা সেন্স ডেটা। এগুলোকে কিন্তু আমরা এইভাবে জানতে পারি। তাহলে টেবিলের অস্তিত্বটাকে আমরা, রাসেল বলছেন এই যে টেবিলের অস্তিত্ব, সেটাকে কিন্তু আমরা অনুমান করছি। যেমন ধরো, যখন আমরা কোন একটা টেবিল দেখছি, আমরা ধরে নিই কি যে একটা বাস্তবে টেবিল রয়েছে, কিন্তু এটা কিন্তু কখনো নিশ্চিত জ্ঞান দেয় না। ওকে, এটা কিন্তু নিশ্চিত জ্ঞান নয়, কিন্তু এটাকে আমরা না মানলেও কিন্তু হয় না। কারণ এই বহির জগতে অস্তিত্বে বিশ্বাস করা কিন্তু খুব বেশি পরিমাণে সহজ, এবং এটা কিন্তু যুক্তিসঙ্গত। তারপরে রাসেল কি বলছে, হ্যাঁ এটা দেখো কি বলছে, আফটার ডিস্টিংগুইশিং সেন্সেশন ফ্রম সেন্স ডেটা, হি ফার্দার ডিস্টিংগুইশিং sense data from physical objects. According to him, the table that produces sense data, such as color, shape, sound, is not directly known to us. What we immediately know are appearances of the table, that is certain sense data related to it. The table itself is also indirectly known through inference. তো রাসেল কিন্তু কি বলছেন, যে টেবিলের অস্তিত্বটাকে আমরা কিন্তু অনুমান করছি। রাসেল says that we cannot say that table is merely a collection of sense data, nor that sense data are simply direct qualities of this table. Even though we cannot directly know physical objects, we cannot avoid believing in their existence. তো তিনি বললেন যে আমরা যখন একটা টেবিল দেখছি, আমরা ধরেই নিচ্ছি একটা বাস্তবে কিন্তু এই টেবিলটা রয়েছে। তাহলে বহির জগতের অস্তিত্বকে কিন্তু বিশ্বাস করতে হবে। All knowledge ultimately rests upon such unavoidable beliefs. If we reject them, nothing remains. In one sense, it must be admitted that we cannot strictly prove the existence of anything beyond our own self and the experiences. There is no logical contradiction in supposing that our entire life is a dream. তো এখানে বলছে যে রাসেল কিন্তু এই যে ইউনিভার্সাল, এই ইউনিভার্সালের ধারণাটি কিন্তু তিনি বলেছিলেন যে এই যে সুব্রত, এই যে সমতা, এই যে চার্ট, এগুলো কিন্তু শুধুমাত্র কোনো শব্দ নয়। রাসেল বললেন যে এই যে হোয়াইটনেস, ঠিক আছে, এই যে ইকুয়ালিটি, এই যে ফোর আমরা বলছি, এগুলো কিন্তু কেবলমাত্র নেম না, কোনো নাম না, কোনো ভাষার শব্দ নয়। এগুলো কি? এগুলো কিন্তু একটা বাস্তব সত্তা, একটা বস্তুর কিন্তু বাস্তব সত্তা। লিখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলো কি অর্থে বাস্তব রয়েছে? এগুলো কিন্তু টেবিল চেয়ারের মতো কিন্তু কোনো ভৌত বস্তু নয়। এই যে হোয়াইটনেস, ইকুয়ালিটি, ফোর, এইগুলো কিন্তু টেবিল চেয়ারের মতো কিন্তু কোনো ভৌত বস্তু নয়। আবার কোনো মানসিক কল্পনাও নয়, কোনো একটা ব্যক্তিগত ধারণাও নয়। তাহলে এইগুলোর কিন্তু একটা অবজেক্টিভ অস্তিত্ব রয়েছে, একটা বস্তুনিষ্ঠ অস্তিত্ব রয়েছে। অর্থাৎ এইগুলোকে কিন্তু মানুষের মন তৈরি করেনি, বরং আমাদের মন কিন্তু এগুলোকে আবিষ্কার করেছে। এই যে হোয়াইটনেস, ঠিক আছে, অর ইকুয়ালিটি আর নট মিয়ারলি ওয়ার্ডস, এগুলো কিন্তু একটা শব্দ নয়। তাহলে এগুলো কি? যদি তোমাদের কোশ্চেন আসে এগুলো কি, তাহলে এগুলো কিন্তু মানুষের মন তৈরি করেনি, বরং মন কিন্তু এগুলোকে আবিষ্কার করেছে। এগুলো কি
কিন্তু বস্তুনিষ্ঠ অবজেক্টিভ, এগুলোর কিন্তু অবজেক্টিভ অস্তিত্ব রয়েছে, বস্তুনিষ্ঠ গুলো। ধরা যাক, রাসেল বলছেন যে ধরা যাক একটা সাদা কাগজ, একটা সাদা দেওয়াল, একটা সাদা ফুল, এদের প্রত্যেকটা কিন্তু আলাদা বস্তু, কিন্তু এই যে সাদাত্ব, শুভ্রত্ব, এইগুলো কিন্তু এক একটা সাধারণ কি অ্যাট্রিবিউটস, গুণ। তাহলে যেটা কিন্তু সবার মধ্যে বিদ্যমান, এই যে সাদাত্ব, শুভ্রত্ব, এগুলো কিন্তু সবার মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে এই সাধারণ গুণটাই হলো কি ইউনিভার্সাল, সার্বিক। তাহলে বহু বস্তুর মধ্যে কিন্তু একই রূপে এগুলো বর্তমান রয়েছে, এবং এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট স্থান কালে কিন্তু সীমাবদ্ধ থাকে না, এগুলো কিন্তু পরিবর্তনশীল নয়, চিরন্তন। তো এখানে দেখো কি দিয়েছে, ইউনিভার্সাল ডু নট এক্সিস্ট ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। যেটা বললাম, এই যে সামান্যের ধারণা কিন্তু কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকে না, লাইক টেবিলস অর চেয়ার, নর ইন দ্য মেন্টাল ওয়ার্ল্ড, আমাদের মানসিকও নয় এটা, লাইক হোপস অ্যান্ড ইমাজিনস, বাট দে ডু পজেস এ লজিক্যাল মোড অফ বিইং। ঠিক আছে, সেটা কিন্তু একটা লজিক্যাল মোড অফ বিইং। প্রত্যেকটা কি বললাম যে এই যে সাদা কাগজ, সাদা দেওয়াল, সাদা ফুল, প্রত্যেকটা আলাদা বস্তু, এবং এই গুণটা কিন্তু সবার মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে। বহু বস্তুর মধ্যে কিন্তু এই সামান্যের ধারণাগুলো কিন্তু বর্তমান রয়েছে। এখানে তারপরে কি বলা হচ্ছে, যে ইনটিউশন ফ্রম দ্য বেসিক্স অফ দ্য অল এ প্রায়োরি নলেজ, ফর এক্সাম্পল দ্য ম্যাথমেটিক্যাল প্রপোজিশন 2 + 2 = 4 expresses a truth। তোমাদের কিন্তু এই উদাহরণগুলো দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। 2 + 2 = 4 expresses a truth about the relations of equality between the universal 4 and the combinations of the universal 2 and 2. Russell maintains that his logical realism, grounded in intuition, stands on a firmer foundation than his physical realism, which is presented as a hypothesis. ওকে, প্লেটো যখন বলেছিলেন, প্লেটো কি বলেছিলেন, যে দুটো জগৎ রয়েছে। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে কি এই যে পরিবর্তনশীল ইন্দ্রিয় জগৎ, আর এটা কি সামান্যের জগৎ। এখানে কিন্তু একটা প্লেটোর সাথেও রাসেলের মিল রয়েছে, তোমাদের কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লেটোর সাথে কিন্তু রাসেলের একটা মিল রয়েছে, উভয় কিন্তু এই সামান্যের একটা জগৎকে মেনে নিল। উভয় বললেন যে এগুলো কিন্তু ইন্দ্রিয় কার্য বস্তু নয়। প্লেটো কিন্তু এই সামান্যকে কি করেছিল, একটা আলাদা জগতের বলেছিল, সামান্যের জগৎ বলে একটা সেপারেট ওয়ার্ল্ড রয়েছে। কিন্তু রাসেল কিন্তু এটা করেনি, রাসেল কিন্তু ওরকম বলেনি একটা সেপারেট ওয়ার্ল্ড রয়েছে। রাসেল কিন্তু এই সামান্যকে, লিখে নাও, এই সামান্যকে লজিক্যাল রিয়েলিটি, যৌতিক বাস্তবতা, লেখো এটা, রাসেল এই সামান্যকে লজিক্যাল রিয়েলিটি, যৌতিক বাস্তবতা হিসাবে গ্রহণ করেছিলেন। এই যে চার, চার একটা কি, একটা যৌতিক সত্তা। রাসেল বললেন এই 2 + 2 = 4, এখানে চার কিন্তু কোনো বস্তু নয়। তোমাদের কোশ্চেন এগুলো থেকে, এখানে চার কিন্তু কোনো বস্তু নয়, কোনো ব্যক্তিগত ধারণা নয়, এইটা কিন্তু একটা সামান্যের ধারণা, এবং এটা সবার কাছে কি এক। তুমি কিন্তু কারো কাছে চারটা তিন হতে পারে না, এটা কিন্তু সবার কাছে এক, এবং সময় স্থান কাল দ্বারা কিন্তু এগুলো সীমাবদ্ধ নয়, মানুষের মনের ওপর নির্ভরশীল নয়, এই সত্যতাটা কিন্তু চিরন্তন রয়েছে। তাহলে 2 + 2 = 4, এই যে সত্যটা, আজও সত্য, কালও সত্য, ঠিক আছে, এবং সবসময় এটা চিরন্তন ভাবে সত্য থাকবে। তাহলে এইটা কিন্তু একটা লজিক্যাল রিয়েলিটি। এবং রাসেল বললেন যে আমরা এই ধরনের সার্বিক জ্ঞানকে কিন্তু ইনটুইশন দ্বারা জানি। এই সামান্যের ধারণাকে আমরা কিসের দ্বারা জানি, লিখে নাও, ইনটুইশন, সংজ্ঞার দ্বারা আমরা জানি। বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, রাসেল কিন্তু এটা বলেনি যে সামান্যের জগৎ হচ্ছে একটা সেপারেট ওয়ার্ল্ডে থাকে।
রাসেল এটা বলেনি। রাসেল কি বলেছেন যে একটা লজিক্যাল রিয়েলিটি, যে সামান্য, এটা কিন্তু একটা লজিক্যাল রিয়েলিটি। একদম ইনটুইশন দ্বারা, সজ্ঞার দ্বারা জানতে পারবি সামান্য। ওকে, ঠিক দ্বারা। হ্যাঁ বলো। হ্যাঁ একদম, মানে বার্কলের মতটার মতো অনেকটা, ঠিক আছে। মানে এইটা কিন্তু আপনি যখন, আমি যখন একটা বস্তুকে স্পর্শ করলাম, অনুভব করলাম, তার কঠিনত্বটা আমি আমি কিন্তু সেই বস্তুটাকে ধরেই বুঝতে পারলাম। রাসেল কিন্তু এটা বলছেন, ঠিক আছে। কিন্তু মুর কি বলেছিল? মুর বলেছিল যে আমি যদি অনুভব নাও, মানে আমি যদি স্পর্শ নাও করি, তাহলেও কিন্তু এই জগতে বস্তুটা থাকবে। আমার দেখা না দেখার উপর এটা ডিপেন্ড করে না। কিন্তু রাসেল কিন্তু পুরো উল্টোটা বলেছেন, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তো যেটা বলছিলাম, রাসেল বলেন যে আমরা কিন্তু এই সামান্যকে কিসের দ্বারা জানি? ইনটুইশনের দ্বারা কিন্তু আমরা জানি। এবং এটা হচ্ছে এমন একটা বৌদ্ধিক উপলব্ধি, যা কিন্তু আমরা, আমাদের কোনো ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল নয়। কোনো ইন্দ্রিয়, মানে ইন্দ্রিয় কোনো, এই যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়ের ওপর কিন্তু এগুলো নির্ভরশীল নয়। সরাসরি বুদ্ধির মাধ্যম দিয়ে প্রাপ্ত হয় এগুলো। যেমন ধরো সমতা, ইকুয়ালিটি। দেখো, এই ইকুয়ালিটি, এটাকে আমরা কি করি? সরাসরি বুঝি। এই যে 4 কি, 2 + 2 = কি হয়? 4 হয়, 4। তাহলে এইটা আমরা কিভাবে বুঝি? আমাদের আইডিয়াস, আমাদের বুদ্ধির মাধ্যম দিয়ে উপলব্ধি করি। তাহলে এগুলো কিন্তু অভিজ্ঞতা লব্ধ নয়, এগুলো কিন্তু বুদ্ধিগত উপলব্ধি। তাহলে রাসেল বললেন যে এই যে সার্বিক, এই যে সামান্য, এগুলো কিন্তু এক একটা যৌতিক অস্তিত্ব, একটা লজিক্যাল সাবস্টেন্স রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা কোনো ভৌত জগতে নেই, আবার কোনো মনো জগতেও সীমাবদ্ধ থাকে না। কিন্তু এগুলোর কিন্তু যৌতিক বিশ্লেষণ, এগুলো কিন্তু লজিক্যাল সাবসিস্টেন্স রয়েছে, যৌতিক বিশ্লেষণ কিন্তু অপরিহার্য। যদি সমতা, এই যে ইকুয়ালিটি, এটা যদি বাস্তবে না হয়, তাহলে কি হয়ে যায়? এই যে গণিত, এগুলো কিন্তু অসম্ভব হয়ে যায়। যদি সংখ্যা, এইটা যদি বাস্তবে না হয়, তাহলে এই যে গাণিতিক যে সত্যগুলো, আমরা কিন্তু কখনোই ব্যাখ্যা করতে পারবো না। তাহলে এই যে টেবিল চেয়ার, কেন এগুলোকে বস্তু বলেনি? টেবিল চেয়ার হচ্ছে একটা স্থানে অবস্থিত, এগুলো স্পর্শযোগ্য এবং ধ্বংসযোগ্য এগুলো। কিন্তু চার, দেখো, এই চার কিন্তু কোথাও অবস্থিত নয়। এটা কি কোথাও অবস্থিত? সেই জন্য এগুলোকে কিন্তু ধ্বংস করা যায় না, এগুলো কিন্তু স্থান কালের বাইরে রয়েছে। তাই এই যে 4 বা 2 সংখ্যাগুলোকে কিন্তু কোনো বস্তু বলা যায় না। রাসেল কিন্তু এটা বললেন। বোঝা যাচ্ছে কি বলছি? টেবিল চেয়ার কিন্তু ধ্বংস করা যায়, এগুলোকে বস্তু বলা যায়। কিন্তু চারকে কেন বস্তু বলতে আমরা কেন বলতে পারি না? কারণ এগুলো কোনো জায়গায় অবস্থিত নয়, এগুলো ধ্বংস করা যায় না, স্থান কালের বাইরে অবস্থান করে। তাই জন্য এগুলোকে কিন্তু বস্তু বলা যায় না। তাহলে আমরা যদি যদি চার, এটা কেবলমাত্র আমাদের মানসিক কল্পনা হতো, তাহলে প্রত্যেক মানুষের চার, তুমি যেটাকে চার ভাবছো, আবার অন্যজন সেটাকে দুই ভাবছে, এই যে মানসিক কল্পনাটা কিন্তু আলাদা হতো। এটা এই, এবং গণিত, গণিত যেই সবার মধ্যে এক, গণিত কিন্তু কেউ চেঞ্জ করতে পারে না, ম্যাথমেটিক্স, এটা কিন্তু সবসময় এক থাকে, সার্বজনীন থাকে। এইটাও কিন্তু হতো না। কিন্তু বাস্তবে কি হয়? এই যে চার সংখ্যা, দুই সংখ্যা, এগুলো কিন্তু সবার কাছেই এক হয়। এটা কিন্তু কোনো ব্যক্তিগত মানসিক অবস্থা নয়, অতএব এটা কিন্তু কোনো মনোনির্ভর নয়। বোঝা যাচ্ছে কি বলছি? বোঝা যাচ্ছে যে সংখ্যার ধারণাটা আছে। কি বললেন? ক্লিয়ার সবাই? হুম, ক্লিয়ার হয়েছে? একদম। তাহলে রাসেলের মতকে কি বলা হয়? যদি তোমাদের কোশ্চেন দেখেন, যে কিরকম কোশ্চেন দেয়, যে রাসেল মেনটেন্স দ্যাট ইজ লজিক্যাল রিয়েলিজম। রাসেলের মতকে কি বলা হয়? লজিক্যাল রিয়েলিজম, যৌতিক বাস্তববাদ। এর মূল বক্তব্য কি? যে সার্বিক বাস্তব,
এবং গাণিতিক এই যৌতিক সত্তা এগুলো কিন্তু বাস্তবে রয়েছে। তাহলে রাসেলের মতে এই যে শুভ্রতা, সমতা, চার, এগুলো কিন্তু বাস্তব, এগুলো কিন্তু কোনো ভৌত বস্তু নয়, এগুলো কারোর মানসিক কল্পনা নয়, এদের যৌতিক অস্তিত্ব রয়েছে। এগুলোকে আমরা কিসের দ্বারা জানি? সজ্ঞা, ইনটুইশন, বুদ্ধির দ্বারা জানি। এবং এটা কিন্তু আমরা কখনো অভিজ্ঞতার দ্বারা পাই না, আমরা কিন্তু এগুলো সবক্ষেত্রে আমরা বুদ্ধির দ্বারা পাই। ওকে। হুম। এরপর ইন হিজ লেটার ওয়ার্ক, তার লেটার ওয়ার্ক, এই বইগুলোর নাম দিয়ে তোমাদের ফার্স্ট ক্লাসে, রাসেলের ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বুকগুলোর নাম দিয়ে অনেক কিছু লিখে দিয়েছিলাম, ঠিক আছে, নোটসে আছে। তো নতুন যারা জয়েন করেছে ওগুলো কিছু একটু করে নেবে, ঠিক আছে, কারণ তোমরা ক্লাসগুলো করোনি, তোমরা রেকর্ডিং শুনবে, তো ওগুলো কিন্তু একটু দেখে নেবে। Our knowledge of the external world, Russell develops his earlier views in light of modern physics. The common sense conception of external objects that he had accepted in the problem of philosophy is significantly modified through the introductions of scientific concepts. তো our knowledge of the external world, এই গ্রন্থে কিন্তু রাসেল আগের যে মতটা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু একটুখানি বদলে যে মতটাকে বললেন, তিনি বললেন যে এই জগৎ কিন্তু কোনো স্থায়ী বস্তু দিয়ে তৈরি নয়, এই জগৎটা কিন্তু কোনো স্থায়ী বস্তু দিয়ে তৈরি নয়, তাহলে কি দিয়ে তৈরি? বরং এই জগৎ কিন্তু পরিবর্তনশীল, পুরোটাই আলাদা কথা বলছেন। আগের গ্রন্থে যা বলেছেন এখানে কিন্তু আলাদা বলছেন, যে এই জগৎটা কোনো স্থায়ী বস্তু দিয়ে তৈরি নয়, এটা কিন্তু একটা পরিবর্তনশীল। তিনি এখানে বলেন যে এই যে সেন্স ডেটা, এগুলো কিন্তু শুধুমাত্র প্রতিভাস নয়, বরং এগুলো বাহ্য বস্তুর কিন্তু প্রতিফলন। তাহলে একটা মাত্র দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কখনো একটা সম্পূর্ণ বস্তুকে জানতে পারি না। এইটা কিরকম লাগছে? মানে একটা মাত্র দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কখনো সম্পূর্ণ বস্তুকে জানতে পারি না। কোন ইন্ডিয়ান ফিলোসফির সাথে আসলে এরকম মিল রয়েছে? ইন্ডিয়ান ফিলোসফিতে কি এরকম কথা বলেছিল? জৈন দর্শন। ওকে, জৈন দর্শনে বলা হয়েছিল যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাওয়া আংশিক জ্ঞানগুলোকে একত্র করলে কিন্তু কিন্তু আমরা একটা পূর্ণ ধারণা পেতে পারি। তাহলে একটা মাত্র দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু কখনোই একটা সম্পূর্ণ বস্তুকে জানতে পারি না। ওকে, রাসেলের কিন্তু এখানে চূড়ান্ত বক্তব্যটা কি ছিল, যে বস্তু হচ্ছে আসলে আসলে কি একটা লজিক্যাল কনস্ট্রাকশন, একটা যৌতিক সংগঠন। বিভিন্ন যে বাক্য, বস্তু এবং এই যে সংবাদ, এই যে সেন্স ডেটাগুলো যখন আমরা সংগঠিত হয় একটার সাথে আরেকটা, যখন একটা সংগঠিত হয় সেন্স ডেটাগুলো, তাহলে আমরা কিন্তু একটা বস্তুর ধারণা সেখান থেকে তৈরি করি। তাহলে বস্তু কিন্তু আলাদা কোনো সত্তা নয়, বরং একটা সংগঠিত, এগুলো কিন্তু একটার সাথে একটা সংগঠিত। তাহলে এখানে কিন্তু রাসেল কি বললেন, যে আমরা কিন্তু সরাসরি বস্তুকে জানি না, আমরা কি জানি আগে? আমরা কিন্তু সেন্স ডেটাগুলোকে জানি। রাসেলের মতে আমরা যখন কোনো একটা বস্তুকে দেখি, ধরা যাক একটা টেবিল, ওকে, আমরা আসলে কিন্তু ওই টেবিলটাকে সরাসরি জানি না। রাসেল কি বললেন, যে আমরা কিন্তু টেবিলটাকে সরাসরি জানি না, আমরা যেটা জানি তা হলো কি সেই টেবিলটার রং, তার আকার, তার মসৃণতা, তার কঠোরতা, এইগুলোকে জানি। তাহলে এই যে রং, আকার, স্পর্শের অনুভূতি, এইগুলোই হলো কিন্তু সেন্স ডেটা। তাহলে ধরা যাক টেবিলটাকে সকাল বেলায় একরকমের দেখাচ্ছে, আবার বিকাল বেলায় যখন আলোতে টেবিলটাকে দেখাচ্ছে তখন কিন্তু আবার টেবিলটাকে অন্যরকম দেখাচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠবে, যে সকাল বেলাতে একরকমের ছিল, আবার বিকাল বেলায় যখন আলোটা চেঞ্জ হয়ে গেল, লাইটটা চেঞ্জ হলো, তখন আবার অন্যরকম দেখাচ্ছে টেবিলটাকে। তাহলে প্রশ্ন এখানে উঠবে কি, যে টেবিলটার আসল রংটা তাহলে কি? রাসেল এখানে কি বলবেন, যে আমরা কিন্তু সরাসরি, আমরা কিন্তু আসল বস্তুটাকে জানি না, তাহলে আমরা কি জানি?
আমরা জানি যে আমাদের কাছে যেভাবে ওই বস্তুটা প্রতিভাত হচ্ছে, অর্থাৎ সরাসরি জ্ঞান দিচ্ছে। ওকে, তাহলে রাসেল বললেন যে আমরা কোনো বস্তুকে সরাসরি জানতে পারি না, আমরা জানি কি আমাদের কাছে সেই বস্তুটা কিভাবে অ্যাপিয়ার হচ্ছে, কিভাবে প্রতিভাসিত হচ্ছে। এই প্রসঙ্গে রাসেল কিন্তু দুটো জিনিসের কথা বলেছিলেন, দু ধরনের জ্ঞানের কথা বলেছিলেন। আগের ক্লাসে যারা ছিল তারা এটা বলতে পারবে, রাসেল দু ধরনের জ্ঞানের কথা বলেছিলেন। সেটা কি কি পড়া হয়েছে কি রাসেল? আগের দুটো ক্লাসে আমি দেখতে বলেছিলাম কিন্তু। একদম, নলেজ বাই রাসেল কিন্তু দু প্রকার জ্ঞানের কথা বলেছিলেন। নলেজ অফ ডিসক্রিপশন। তো নলেজ বাই অ্যাকুইরেন্স মানে কি, যে সরাসরি পরিচিতির মাধ্যম দিয়ে জ্ঞান। যেমন একটা লাল রং দেখছি, একটা ব্যথা অনুভব করছি, এটা কি নলেজ বাই অ্যাকুইন্টেন্স। আর একটা কি নলেজ বাই ডেসক্রিপশন, বর্ণনার মাধ্যম দিয়ে জ্ঞান। ওকে, তো একদম ঠিক বলেছো যে বাহ্য জগতের বস্তু যেমন টেবিল, এই সম্পর্কে যখন আমাদের জ্ঞান হয় সেটা কিন্তু আসলে সরাসরি আমরা পাই না। লিখে না এগুলো, রাসেল বলছেন যে বাহ্য জগতের বস্তু যেমন আমরা কোন টেবিল, কোনো গাছ, এই সম্পর্কে যখন আমাদের জ্ঞান হয় সেগুলো কিন্তু আমরা সরাসরি পাই না। এগুলো কিন্তু সেন্স ডেটা, এই সেন্স ডেটা থেকে কিন্তু অনুমান করে আমরা পাই। আমরা বলি যে এই যে রং, এই যে স্পর্শ ইত্যাদির পেছনে কিন্তু নিশ্চয়ই একটা স্থায়ী বস্তু রয়েছে। ওকে, এবং এটা কিন্তু একটা অনুমানের মাধ্যম দিয়ে আমরা পাই। তাহলে রাসেল কিন্তু সম্পূর্ণ, এটা কিন্তু বহির জগৎ রয়েছে, রাসেল কি বললেন যে বহির জগৎ আছে, এটা কিন্তু রাসেলের মতে একটা যুক্তিগত বিশ্বাস। রাসেল বললেন যে হ্যাঁ, আমরা সরাসরি বস্তুকে কখনোই জানতে পারি না, কিন্তু তাই বলে যে বাহ্য জগৎ নেই এইটা কখনোই বলতে পারবো না, বাহ্য জগৎ রয়েছে। রাসেল কি বললেন যে এই যে বাহ্য জগৎ নেই এটা কিন্তু আমরা বলতে পারবো না, বাহ্য জগৎ আছে, এটা কিন্তু একটা রিজনেবল বিলিফ। কারণ আমাদের সেন্স ডেটা গুলো কিন্তু নিয়মিত এবং সুশৃঙ্খল, এবং সবই কিন্তু একই ধরনের একটা জগৎ সম্পর্কে কথা বলছে। তো তোমরা যদি বলো যে সবকিছু, এখানে কিন্তু আমার বার্কলির সাথে তার কি রয়েছে, পার্থক্য রয়েছে। ওকে, তোমরা যদি বলো যে সবকিছু আমাদের মনের ওপর ডিপেন্ড করছে, এরকম হবে না। বাহ্য জগতের অস্তিত্ব কিন্তু রয়েছে, এবং সবকিছু এসে যেটাগুলোই কিন্তু এই জগৎ সম্পর্কে কথা বলছে। তাহলে বিজ্ঞানেও কিন্তু বলা হয় যে একটা বস্তু জগৎ রয়েছে, বিজ্ঞানেও কিন্তু ধরে নেওয়া হয় যে একটা বস্তু জগৎ বলে রয়েছে। তাই জন্য এই বাহ্য জগতের অস্তিত্বকে কিন্তু ডিনাই করলে চলবে না। ওকে, তাহলে রাসেল বিশ্বাস করতেন যে বাস্তবতা কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমাদের এই ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। যদি সবকিছুই আমাদের এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা মনের উপর ডিপেন্ড করতো, তাহলে কিন্তু কখনোই এই যে বিজ্ঞান, এই যে সায়েন্স, এটা কিন্তু সম্ভব হতো না, এবং একই বস্তুকে সবাই কিন্তু একরকম ভাবে কিন্তু চিহ্নিত করতে পারতো না। তাই তিনি কি বলেন যে এই যে অবজেক্টিভ ওয়ার্ল্ড, এই যে বাহ্য জগৎ এটা রয়েছে, যা আমাদের কিন্তু অভিজ্ঞতার বাইরে কিন্তু বিদ্যমান, যদিও আমরা তাকে কিন্তু সরাসরি জানি না, সরাসরি বাহ্য জগৎকে আমরা জানতে পারি না, তবুও বাহ্য জগৎ কিন্তু রয়েছে। ওকে, এবং বস্তুগুলো আসলে কি একটা লজিক্যাল কনস্ট্রাকশন, যৌতিক সংগঠন। লিখে নাও, রাসেল argues that an object is a logical construction। এই যে বস্তুগুলো, এগুলো কিন্তু লজিক্যাল কনস্ট্রাকশন, যৌতিক সংগঠন। তিনি বললেন যে বস্তু বলতে আমরা যেটাকে বুঝি তা আসলে কি বিভিন্ন সেন্স ডেটা, এই সেন্স ডেটা গুলোর কিন্তু এক একটা যৌতিক বিন্যাস। তাহলে টেবিল বলতে কিন্তু আলাদা কোন রকম রহস্যময় কোনো বস্তু নয়। তাহলে টেবিল কি, টেবিলটা হচ্ছে এই মুহূর্তের এই রং,
বিভিন্ন কোণ থেকে দেখা সেই টেবিলটার আকৃতি, একটা অনুভূতি, এই যে সম্ভাব্য যে অভিজ্ঞতা হলো টেবিলটাকে ছুঁয়ে, এইগুলোর এই সেন্স ডেটাগুলোর একটা সমষ্টি, এটা লজিক্যাল কনস্ট্রাকশন। তো এইটাকে কিন্তু বলা হয় কি লজিক্যাল কনস্ট্রাকশন থিওরি। ওকে, রাসেলের দর্শন কিন্তু একটা মাত্র জায়গায় স্থির ছিল না, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। ফার্স্টে ছিল নেইভ রিয়েলিজম। প্রথম দিকে রাসেল কি ধারণা করেছিল যে আমরা যে বস্তু যেমন রয়েছে সেই রকম ভাবেই দেখছি, কিন্তু সমস্যাটা কি দাঁড়ালো সেখানে রাসেলের, যে আলো বদলাচ্ছে কিন্তু সেই রংটা তো বদলে যাচ্ছে, এবং বদলালে তার আকারটাও বদলে যাচ্ছে একটা বস্তু। তাহলে নেইভ রিয়েলিজম এইটা কিন্তু ত্যাগ করে দিলেন। ওকে, এই মতটা কিন্তু ত্যাগ করলেন রাসেল, এবং পরবর্তী পর্যায়ে কিসে আসেন, লিখে নেবে এগুলো। নেভ রিয়েলিজমকে ফার্স্টে ত্যাগ করলেন কারণ সেখানেও সমস্যা দেখা গেল। পরবর্তী পর্যায়ে কি হলো, পরবর্তী পর্যায়ে কিন্তু সায়েন্টিফিক রিয়েলিজম, বিজ্ঞান যে জগৎ বলে যে ইলেকট্রন, প্রোটন, পরমাণু, সেগুলো হচ্ছে কি বাস্তব বস্তু, কি আমাদের অভিজ্ঞতার বাইরেও কিন্তু স্বাধীনভাবে রয়েছে। ওকে, কিন্তু আমরা সরাসরি শুধুমাত্র কি জানি, সেন্স ডেটাগুলোকে জানি। এবং শেষ পর্যায়ে রাসেল কি বললেন, বস্তুগুলো আসলে কিন্তু অভিজ্ঞতার থেকে যুক্তির মাধ্যম দিয়ে, লজিক্যাল কনস্ট্রাকশনের মাধ্যম দিয়ে একটা নির্মিত ধারণা। এখান থেকে কিন্তু তিনি অ্যানালাইটিক ফিলোসফি, বিশ্লেষণ দর্শন, এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করলেন। তিনি চেয়েছিলেন যে জগৎ কখনো রহস্যময় হবে না। জগৎ কিরকম হবে, জগৎ হচ্ছে যুক্তি এবং ভাষা, এই দুটোর বিশ্লেষণের মাধ্যম দিয়ে জগৎকে ব্যাখ্যা করতে হবে। তাহলে রাসেল বললেন যে আমরা সরাসরি বস্তুকে জানি না, আমরা কিন্তু সেন্স ডেটাগুলোর মাধ্যম দিয়ে বস্তুকে জানতে পারি, এবং বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান কিরকম হবে, কিরকম হবে, অনুমান ভিত্তিক। এবং বাহ্য জগৎ রয়েছে, এইটা কিন্তু একটা যুক্তিসঙ্গত বিশ্বাস। তাহলে বাস্তবতা কিন্তু ব্যক্তিগত নয়, এটা কিরকম, রাসেল বলেছেন যে এই রিয়েলিটি এটা কিন্তু প্রাইভেট নয়, এটা কিরকম অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, ব্যক্তিগত নয়, এটা কিন্তু বস্তুনিষ্ঠ। এবং বস্তু হলো কি অভিজ্ঞতা হচ্ছে লজিক্যাল কনস্ট্রাকশন। তাহলে প্রথমে নেইভ রিয়েলিজম সেটাকে খণ্ডন করলেন, তারপরে সায়েন্টিফিক রিয়েলিজম, দেন চলে আসলো কি লজিক্যাল কনস্ট্রাকশন, যৌক্তিক নির্মাণবাদ। ওকে, ক্লিয়ার, এটুকুনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আজকে অনেকটাই তোমাদের পড়াতে হবে, মানে রাসেল এত বড়, মানে আমি কি পড়াবো সেটা বুঝতে পারছি না, এত বড় রাসেলের। এরপর নিউট্রাল মনিজম, তোমাদের এই টার্মগুলো তোমরা আগে মনে পড়োনি, কখনোই পড়বে না কারণ এগুলো একদমই নতুন। এখানে কি বলছে, নিউট্রাল মনিজম ইন দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড। রাসেলের কিন্তু এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছিল, 1921 সালে। এবং তোমরা কিন্তু, আমি বারবার করে বলছি একটা কথা, সাল, ঠিক আছে, প্রত্যেকটা গ্রন্থের সালও পড়তে হবে, কারণ তোমাদের সিকোয়েন্স অনুযায়ী সাল অনুযায়ী কোশ্চেন আসছে, কোনটা আগে কোনটা পরে, এই ধরনের কিন্তু কোশ্চেন দিচ্ছে এখন। তো সালটাও কিন্তু তোমাদের পড়তে হবে এখন থেকে, গ্রন্থের সালগুলো। কি বলছে দেখো, in the analysis of mind Russell reconstructed his theory of mind in the light of modern physics concerning matter and the necessarian and the behaviorist doctrines concerning mind। তাহলে এটা কিন্তু 1921 সালে প্রকাশিত হয়েছিল, লিখে নাও। দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড গ্রন্থে বাজান রাসেল কিন্তু তার মনোদর্শন, ঠিক আছে, তার মনোদর্শন এইটাকে কিন্তু নতুন ভাবে নির্মাণ করেছেন। এখানে কিন্তু তিনি তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যে আধুনিক পদার্থবিদ্যা, বিহেভিয়ারিজম আচরণবাদ, এবং উইলিয়াম জেমস, ঠিক আছে, উইলিয়াম জেমস হচ্ছে প্র্যাগম্যাটিস্ট ছিলেন, তার হচ্ছে নিরপেক্ষ সত্তার ধারণা দিয়েছিলেন। রাসেল এখানে বলেছিলেন যে এই যে বাস্তবতা,
ঠিক আছে, এই বাস্তবতাটা কিন্তু পুরোপুরি কিন্তু মেটেরিয়াল নয়, আবার পুরোপুরি মেন্টাল নয়, মানসিক নয়, বরং এই বাস্তবতার কিন্তু এই যে মৌলিক উপাদান, এটা হলো কি একটা নিরপেক্ষ সত্তা। এবং এই নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ একাত্মবাদের কথা বলেছিলেন, মনিজম, এই জন্যই বলা হচ্ছে কি নিউট্রাল মনিজম, নিরপেক্ষ একাত্মবাদ। বাস্তবতার চূড়ান্ত উপাদান হচ্ছে এক ধরনের, লিখে নাও এগুলো, বাস্তবতার চূড়ান্ত উপাদান হচ্ছে এক ধরনের, মন এবং জড় এই দুটো কোনো আলাদা সত্তা নয়। এই যে মৌলিক উপাদান, এগুলো কিন্তু মানসিকও নয়, আবার ভৌতও নয়, এগুলো কি, এগুলো কিন্তু নিরপেক্ষ। রাসেলের মতে এই যে মন এবং জড় এই দুটো কি লজিক্যাল কনস্ট্রাকশন, এগুলো কিন্তু কোনো মৌল সত্তা নয়, বরং এই নিরপেক্ষ উপাদানগুলোকে বিশেষভাবে সাজালে মন হয়, আর অন্যভাবে সাজালে জড় বস্তু হয়। তাহলে মানসিক এবং ভৌত, এই জড় জগৎ এবং মানসিক, এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু অভিন্ন। ঠিক আছে, সংবেদন কিন্তু মানসিক এবং ভৌত এগুলো কিন্তু অভিন্ন, একই, এক প্রসঙ্গে এটা মানসিক, অন্য প্রসঙ্গে এটা কিন্তু আবার, এটা কিন্তু পদার্থিক। যেমন ধরো আমি একটা নক্ষত্র দেখছি, রাসেল বললেন আমি যখন একটা নক্ষত্র দেখি, এই যে আমার দেখা এই যে সংবেদন, আমি দেখছি নক্ষত্রটাকে, এই সংবেদন হচ্ছে, এই সংবেদনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে এই নক্ষত্রের মধ্যে অংশ রয়েছে, এটা কি, এটা ভৌত সংগঠন। এই নক্ষত্রের মধ্যে কিছু কিছু ছোট ছোট পার্ট রয়েছে, এগুলো কি একটা কিন্তু ভৌত সংগঠন। এবং এটা কি আমার জীবনের সাথেও কিন্তু এই নক্ষত্রটার একটা পার্ট রয়েছে, এটা কি একটা মানসিক সংগঠন। এই নক্ষত্রটাও কিন্তু আমার জীবনের একটা অংশ, এইটা কি একটা মানসিক সংগঠন। তাহলে এখানে কিন্তু এই যে মানসিক সংগঠন এবং ভৌত সংগঠন, এইটা কিন্তু একটা অভিন্ন, এটা কিন্তু আলাদা নয়। তাহলে এখানে কিন্তু এই জন্য বলা হচ্ছে কি নিউট্রাল মনিজম, এই নিরপেক্ষতাই কিন্তু একাত্মবাদের একটা বিশেষত্ব। আমরা যখন একটা নক্ষত্র দেখছি, আমার দেখা সংবেদনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে, যে একটা নক্ষত্রের অংশ রয়েছে একটা ভৌত সংগঠন, এবং এই নক্ষত্রটাও কিন্তু আমার একটা জীবনের অংশ, একটা মানসিক সংগঠন, এবং এই দুটোই কিন্তু একাত্মবাদের একটা বিশেষত্ব। ওকে, এই জায়গাটা বুঝতে গেছেন কি বললাম? আমি আর পড়ছি না, কারণ পড়লে অনেকটা দেরি হয়ে যাবে, পুরোটা পড়াতে পারবো না আজকে। Earlier, under the influence of Franz Brentano, Russell had attempted to refute idealism by distinguishing between the act of perception and the percept, between seeing and the object seen. তো এখানে দেখো ব্রেন্টানো, আচ্ছা ব্রেন্টানো, এই ব্রেন্টানোর মত কে গ্রহণ করেছিলেন? কোন কন্টেম্পোরারি ফিলোসফার? এটা কিন্তু হুসাল হবে, ঠিক আছে, তোমাদের পড়ানো হয়নি, পড়াবো হুসাল। তো ফ্রান্স ব্রেন্টানো এর প্রভাবে কিন্তু রাসেল বলেছিলেন কি যে প্রত্যক্ষণ, অ্যাক্ট অফ পারসেপশন এবং পারসেপ্ট আলাদা। এগুলো কিন্তু এক একটা ছোট ছোট পয়েন্ট করে খাতায় লেখো, যে রাসেল বলেছিলেন যে অ্যাক্ট অফ পারসেপশন এবং পারসেপ্ট এই দুটো কিন্তু আলাদা, যেটা প্রত্যক্ষণ এবং যেটা প্রত্যক্ষ বস্তু, এই দুটো কিন্তু আলাদা। কিন্তু তিনি কিন্তু এই যে নিরপেক্ষ একাত্মবাদ, এখানে এসে কি বললেন, যে এই যে প্রত্যক্ষণ এবং প্রত্যক্ষিত বস্তু এইগুলো কিন্তু আলাদা নয়। ঠিক আছে, এখানে কিন্তু রাসেলের মতে কিন্তু জগৎ গঠিত হয় বিশেষ বিশেষ পার্টিকুলার্স এর দ্বারা, এবং এই বিশেষ জগৎ কি হতে পারে, বিশেষ বিশেষ জিনিস কি হতে পারে, একটা নির্দিষ্ট রঙের অনুভূতি হচ্ছে আমার মধ্যে, একটা নির্দিষ্ট আমি শব্দ শুনছি, একটা নির্দিষ্ট স্পর্শ, একটা মুহূর্তে আমার কিছু মানে কিছুটা ভালো হ্যাপিনেস কাজ করছে, তাহলে এগুলো কি করবো আমি প্রথমে, এগুলোকে আমি প্রথমে আমি এই যে পৃথক পৃথক অভিজ্ঞতা হচ্ছে আমার মধ্যে, ঠিক আছে, এই জগতে আমার মধ্যে পৃথক পৃথক অভিজ্ঞতা হচ্ছে, এইগুলো কিন্তু এক একটা পার্টিকুলার, এবং এগুলোকে কি বলছে রাসেল, অ্যাটমিক
অ্যাটমিক ইউনিটস অফ এক্সপিরিয়েন্স, অ্যাটমিক ইউনিটস অফ এক্সপিরিয়েন্স। এবং এই যে বিশেষ বিশেষ অভিজ্ঞতা হচ্ছে আমার এই জগতে থেকে, এগুলোকে যখন আমি সাজাই তখন কিন্তু একটা অভিন্ন সত্তা পাই। যখন এই বিশেষগুলোকে স্থান, ঠিক আছে লিখে নাও এগুলো, যখন এই বিশেষগুলোকে আমি স্থানে একটা স্থান কালে সাজাচ্ছি, তখন এখানে কিন্তু একটা বস্তুকে পাই। ধরা যাক একটা টেবিল, টেবিল বলতে কি বোঝানো হয়? টেবিল বলতে কিন্তু আলাদা কোনো সত্তা নয়। টেবিল হচ্ছে একটা টেবিল কিরকম হয়, একটা বাদামি রঙের হয়। আবার আমি যদি সেই টেবিলটাকে একটা অন্য লাইটে দেখছি, আবার ওই টেবিলটার রং কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার স্পর্শ করলে কিন্তু এই টেবিলটার যে কঠোরতা, এটা কিন্তু আমি অনুভব করি। তাহলে এই সব বিশেষকে, একটা পার্টিকুলারকে আমরা যদি একটা নির্দিষ্ট স্থানে সংগঠিত করি, তো সেইভাবে কিন্তু এই টেবিলের ধারণাটাকে আমরা পাচ্ছি। এক একটা পার্টিকুলারকে যখন আমি এক করে দিচ্ছি, একটার সাথে একটা, আরেকটার সাথে আরেকটা বিশেষকে যখন আমি এক করে দিই, তখন কিন্তু আমরা এই টেবিলের ধারণাটাকে পেয়ে যাই। তাহলে বস্তু বলতে রাসেল কি বলেছেন? যে একটা পার্টিকুলারস এর সমষ্টি। ওকে, বোঝা যাচ্ছে কি বলছি? যেমন ধরো আবার তিনি একটা বায়োগ্রাফিক্যাল অর্গানাইজেশনের কথা বলেছিলেন। আবার যদি একই বিশেষ পার্টিকুলারস গুলোকে যদি আমি টাইম সিরিজ অনুযায়ী সাজানো হয়, তাহলে কি তৈরি হয়? তাহলে কিন্তু তৈরি হয় কোনো একটা ব্যক্তির জীবন। যেমন ধরা যাক রাম নামের একজন ব্যক্তি রয়েছে, তার জীবন চরিত্রগুলো কি হলো? যে রামের একটা শৈশবের অনুভূতি রয়েছে, রামের স্কুলের স্মৃতি রয়েছে, বর্তমান অভিজ্ঞতা রয়েছে, ভবিষ্যতে কি হবে সেই অনুভূতিগুলো রয়েছে। এইগুলো এক একটা কি, এক একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স রামের। কিন্তু এগুলোকে যদি আমি একটা সময়ের ধারায় সাজাই, যে এটা হচ্ছে কি রামেরই জীবন, অর্থাৎ একটা সময় ক্রমে সংগঠিত বিশেষ সমষ্টি পার্টিকুলার গুলোকে এক একটা করে সাজাচ্ছি, তাহলে এখানে কিন্তু বস্তু এবং মন এই দুটো কিন্তু কখনো আলাদা হতে পারবে না। এগুলো কিন্তু এই পার্টিকুলার সমষ্টি, একটার সাথে আরেকটা সমষ্টি। তাহলে এখানে কিন্তু তিনি দ্বৈতবাদ, যে দ্বৈতবাদ এইটার কিন্তু বিরোধিতা করেন। এই নিউট্রাল মনিজমে এসে তিনি বললেন যে সবকিছুই কি এক। লিখে নাও এটা। তিনি কিন্তু নিউট্রাল মনিজমে এসে বললেন যে সবকিছুই কিন্তু নিরপেক্ষ একাত্মবাদ, সবকিছুই কিন্তু এক, এবং তিনি কিন্তু ডুয়ালিজমের বিরোধিতা করলেন। এবং এই নিউট্রাল মনিজমে এসে তিনি কিন্তু ফার্স্ট যেটা করলেন সেটা কি, তিনি কিন্তু সরি কি জানো দাঁড়া এক মিনিট, আমি নিজেই ভুলে গেছি জায়গাটা। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই দেখো এখানটা দেখো, an inquiry into meaning and truth, Russell offered a new versions of realism. In tone, that realism was closer to the representational realism he had supported in his earlier writings. তো এখানে এসে তিনি কিন্তু এই যে নিরপেক্ষ একাত্মবাদে এসে তিনি কিন্তু দ্বৈতবাদের বিরোধিতা করলেন। ডেকার্ট যে বলেছিলেন মাইন্ড বডি ডুয়ালিজম, ডেকার্ট কিন্তু মাইন্ড বডি ডুয়ালিজমের কথা বলেছিলেন যে মন এবং দেহ হচ্ছে কি আলাদা। কিন্তু রাসেল বললেন কি, রাসেল বললেন মন এবং দেহ কখনো আলাদা হতে পারে না। ওকে, এগুলো কিন্তু একই উপাদান দিয়ে কিন্তু সংগঠিত, মন এবং দেহ কিন্তু আলাদা নয়। তিনি কিন্তু দ্বৈতবাদকে পরিহার করলেন। এবং রাসেলের মতে কিন্তু ব্যক্তি বলতে কোন স্থায়ী আত্মা নয়, ব্যক্তি হলো কি একটা সিরিজ অফ এক্সপিরিয়েন্স। লিখে নাও এগুলো, ব্যক্তি বলতে কিন্তু তিনি বললেন কি সিরিজ অফ এক্সপিরিয়েন্স। ধরা যাক এই নিউট্রাল মনিজমকে একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায়। যেমন ধরো তোমার সামনে একটা সিনেমা চলছে, প্রতিটা ফ্রেমে আলাদা একটা বিশেষ রয়েছে, পার্টিকুলার ফ্রেমগুলোকে যদি তুমি পাশাপাশি সাজাচ্ছ, একটার সাথে আরেকটা ফ্রেমকে, আরেকটার সাথে আরেকটা ফ্রেমকে, যদি এই পার্টিকুলার গুলোকে
পাশাপাশি সাজাও, তাহলে কি হয়, এই ফ্রেম গুলোকে যদি তুমি পাশাপাশি সাজাও তাহলে একটা দৃশ্য তৈরি হয়। এবং ফ্রেম গুলোকে যদি তুমি সময় ক্রমে চালাও তাহলে কি একটা গল্প তৈরি হচ্ছে। ওকে, তাহলে রাসেলের মতে জগৎ গঠিত হয় কিসের দ্বারা? পার্টিকুলার্স এর দ্বারা। ওকে, বিশেষ বিশেষ বস্তুর দ্বারা তৈরি হয়। এবং মন এবং দেহ, এই ডুয়ালিজমের কনসেপ্ট কিন্তু তিনি স্বীকার করেনি, তিনি কিন্তু একাত্মবাদকে স্বীকার করলেন। তাহলে একজন মানুষ শুধুমাত্র তার শরীর বা মন কিন্তু দুটোই কিন্তু এক, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ এই অভিজ্ঞতার একটা ধারাবাহিক প্রবাহ। আমরা যা দেখি, আমরা যা অনুভব করি, সবকিছু মিলিয়ে পার্টিকুলার গুলোকে ঠিকভাবে মিলিয়ে আমাদের ব্যক্তিত্বটা কিন্তু গঠন হয়, আমাদের ব্যক্তিত্ব কিন্তু গড়ে ওঠে। তাহলে এইটা কিন্তু রাসেল বলেছেন যে নিউটন মনিজমে এসে যে দ্বৈতবাদ, দুটো বলে কিছুই হয় না, ঠিক আছে, সবকিছুই কিন্তু এক। এবং an inquiry into meaning and truth এ রাসেল কিন্তু বাস্তববাদকে নতুন ভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন যে এটি সূর্য দেখছি আমি, এবং প্রকৃত সূর্যের সাথে তার সম্পর্ক কি, এই যে দুটোর মধ্যে যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, আমরা অনুমান করি কি আমার অভিজ্ঞতার পেছনে একটা বাস্তব বস্তু রয়েছে, এবং এটা কিন্তু নিশ্চিত নয়, এটা কিন্তু প্রবাবেল। স্বপ্নেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের বস্তুকে দেখছি। ওকে, তো এই দুয়ের মধ্যে কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক থাকে। অ্যান্ড তিনি কিন্তু তার আরেকটা গ্রন্থ হিউম্যান নলেজ অ্যান্ড দ্য স্কোপ অ্যান্ড লিমিটস, দেখো দিয়েছে হিউম্যান নলেজ অ্যান্ড দ্য স্কোপ অ্যান্ড লিমিটস, তিনি বললেন কি যে আমরা সরাসরি ভাবে কিন্তু ভৌত বস্তুগুলোকে কিন্তু প্রত্যক্ষ করতে পারি না। ওকে, আমরা সরাসরি কিন্তু ভৌত বস্তুগুলোকে প্রত্যক্ষ করতে পারি না, আমরা পাই কি যে পারসেপচুয়াল ডেটা গুলোকে পাই, সেখান থেকে কিন্তু আমরা বস্তুকে অনুমান করি। ওকে, এটা কিন্তু রাসেল বললেন। হ্যাঁ, যেটা বলছিলাম, হিউম্যান নলেজ এই গ্রন্থে রাসেল কি বললেন যে আমরা সরাসরি কোনো ভৌত বস্তুকে প্রত্যক্ষ করি না, আমরা পাই কি যে পারসেপচুয়াল ডেটা, সেন্স ডেটা গুলোকে পাই, সেখান থেকে কিন্তু সম্ভাব্য কারণ হিসেবে কিন্তু আমরা বস্তুগুলোকে অনুমান করি। এটা কিন্তু রাসেল বললেন। তাহলে দ্বৈতবাদকে এখানে এসে তিনি নিউটন মনিজমে এসে দ্বৈতবাদকে তিনি প্রত্যাখ্যান করলেন, তিনি আইডিয়ালিজমকে অস্বীকার করলেন, তিনি কিন্তু এবং তিনি মন দর্শন জ্ঞান তত্ত্বে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মধ্যম পন্থা অবলম্বন করে চললেন। এখানে এসে তিনি কিন্তু এখানে দ্বৈতবাদকে এড়ালেন, ভাববাদকে খণ্ডন করলেন, আইডিয়ালিজম কিন্তু খণ্ডন করলেন। এখানে অনেকটা রয়েছে, প্রচুর, রাসেল আর শেষ হচ্ছে না। ফিলোসফি অফ লজিক্যাল অ্যানালাইসিস, এরপরে আরেকটা কনসেপ্ট ফিলোসফি অফ লজিক্যাল অ্যানালাইসিস, ভাষা বিশ্লেষণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ভাষা বিশ্লেষণ বিষয় রাসেলের দর্শন। তো এখানে কি বলতে দেখো, ইন দ্য আর্লি ফেজ অফ হিজ কেরিয়ার Bertrand Russell once declared that logical analysis constitutes the true natures of philosophy. তাহলে বার্ট্রান্ড রাসেল এখানে এসে কিন্তু মনে করলেন যে দর্শনের প্রকৃত কাজ কি হবে? অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা। যেমন একটা জটিল বাক্য, ঠিক আছে, একটা কোনো জটিল বাক্য বা জটিল একটা ধারণা, এসবকে কিন্তু ভেঙে 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 একটা যৌক্তিক ভাবে বিশ্লেষণ করাই হচ্ছে দর্শনের মূল কাজ। বিশেষ করে এখানে কিন্তু তিনি লজিসিজম এবং আগের দিন এগুলো পড়িয়েছিলাম লজিক্যাল প্যারাডক্স, এই প্রসঙ্গে কিন্তু সমাধান দিয়েছিলেন। তাহলে লজিসিজম কি বলে, যে এমন মতবাদ, আগের দিন তোমরা পড়েছো কি বলে লজিসিজম, লজিসিজমে কি বলা হয়, লজিসিজমে কি বলা হয়, যে এমন একটা মতবাদ যাকে গণিত, এই যে গণিতকে যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে, এটা কি লজিসিজম। এবং
রাসেল প্রমাণ করতে চেয়েছিলেন কি, যে সংখ্যা এবং গাণিতিক সত্য এই যুক্তি থেকে কিন্তু উদ্ভূত। ওকে, এইটা কিন্তু লজিসিজমে বলা হয়। এবং তিনি কিন্তু আলফ্রেড হোয়াইট হেড এর সঙ্গে মিলে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা এই গ্রন্থটা কিন্তু সেই সময় রচনা করেছিলেন। এবং এই সময় এই গ্রন্থে কিন্তু তিনি প্রতীকী যুক্তি, ঠিক আছে, এই যুক্তির ধারণাকে কিন্তু এই গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছিল। এবং রাসেলের বিখ্যাত রাসেল প্যারাডক্স এটা কিন্তু আবিষ্কার করেন। এখানে কিন্তু দেখানো হয়েছিল, আগের দিন এটা বলেছিলাম যে এখানে কিন্তু কিছু শ্রেণী তত্ত্ব, একটা স্ববিরোধিতা সৃষ্টি হয় এই প্যারাডক্সে। এবং এই সমস্যাটা কিন্তু একটা গণিতের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই জন্য তিনি সমাধান হিসেবে থিওরি অফ টাইপস এর কথা বলেছিলেন। ওকে, সেলফ রেফারেন্স থিওরিকে নিষিদ্ধ করতে বলেছিলেন। স্ব উল্লেখ, আগের দিন খুব ভালো করে জায়গাটা আমি বুঝিয়েছিলাম, তো এই ক্লাসটা দেখে নেবে যারা দেখেনি। তাহলে পরবর্তীকালে কিন্তু তিনি বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা এই দুটোর অগ্রগতির প্রভাবে কিন্তু রাসেল ভাষার দিকে মনোযোগ দিলেন। অ্যান ইনকোয়ারি ইনটু মিনিং অ্যান্ড ট্রুথ এই গ্রন্থে তিনি বললেন যে ভাষা, এইটা কি, ভাষা এবং বাস্তবতার মধ্যে সম্পর্ক কি। রাসেল কিন্তু লজিক্যাল পজিটিভিস্ট, যৌক্তিক দৃশ্যবাদ এটা কিন্তু গ্রহণ করেনি। তার মতটাই ছিল যৌক্তিক দৃশ্যবাদের মত, কিন্তু তিনি কিন্তু লজিক্যাল পজিটিভিজমের মত গ্রহণ করেনি। লজিক্যাল পজিটিভিজমের মূল কথা কি ছিল, যে যেসব বাক্য আমি যাচাই করতে পারবো সেইগুলোই হচ্ছে অর্থযুক্ত, আর যেগুলোকে আমি যাচাই করতে পারবো না, ভেরিফিকেশন করতে পারবো না, সেগুলো অর্থহীন। কিন্তু রাসেল কি বলেন, যে কোনো বাক্য যাচাইয়ের নির্দিষ্ট পদ্ধতি না থাকলেও সেটা কিন্তু সত্য বা মিথ্যা হতে পারে। তাহলে এই মতের ফলে কিন্তু যেসব বাক্য লজিক্যাল পজিটিভিজম এইটা কিন্তু অর্থহীন বলা হতো, মানে যে রাসেল কিন্তু এটা বললেন না যে কোনো বাক্য যাচাইয়ের নির্দিষ্ট পদ্ধতি না থাকলেও কিন্তু এটা সত্য বা মিথ্যা হতে পারে। পিউরিফিকেশন থিওরি এই মতবাদটাকে কিন্তু মানলেন না তিনি, যে কোনো বাক্য যাচাই করা যায় না সেটা হচ্ছে অর্থহীন, যেটাকে যাচাই করা যায় সেটা হচ্ছে অর্থযুক্ত। রাসেল কিন্তু এটা বললেন না। রাসেল বললেন যে এই যাচাই ভেরিফিকেশন থিওরিকে তিনি কিন্তু স্বীকার করেনি। ওকে, এবং রাসেল কিন্তু মূলত অভিজ্ঞতাবাদী ছিলেন। তিনি বললেন যে শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে কিন্তু সবকিছু পাওয়া যায়। ওকে, এবং তিনি বললেন যে ইউনিভার্সাল প্রপোজিশন, এই ইউনিভার্সাল প্রপোজিশনের কথাও কিন্তু তিনি স্বীকার করেছিলেন। সবকিছু কিন্তু আমরা অভিজ্ঞতা পাই, অভিজ্ঞতার মাধ্যম দিয়ে পাচ্ছি, তারপরে কিন্তু আমরা সেগুলোকে ভাষায় প্রকাশ করি। ওকে, এবং রাসেল কিন্তু কোরেসপন্ডেন্স থিওরি এটাকে কিন্তু মেনেছিলেন। কোরেসপন্ডেন্স থিওরি কি, যে এই যে একটা বচন যদি সেটা হচ্ছে বাস্তবতার সাথে মিলে যায়, এই কোরেসপন্ডেন্স থিওরি আর কি স্বীকার করেছিলেন, কে করেছিলেন কোরেসপন্ডেন্স থিওরি স্বীকার? রাসেলের সাথে আরেকজনে করেছিলেন, তার নাম কন্টেম্পোরারি উইটগেনস্টাইন। তাহলে রাসেলও কিন্তু এই কোরেসপন্ডেন্স থিওরিকে স্বীকার করেছিলেন, যে সত্যতা হলো কি অনুরূপতা। একটা বচন যদি বাস্তবতার সাথে মিলে যায় তবেই কিন্তু সেই বচনটা সত্য হবে। ওকে, তাহলে এখানে কিন্তু ফিলোসফি অফ লজিক্যাল অ্যানালাইসিসে কিন্তু এটাই বলা হলো। ওকে, তাহলে ভাষা এবং বাস্তবতার সাথে কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। এবং রাসেলের এই ভাষা বিশ্লেষণ দর্শনের মূল লক্ষ্য এটাই ছিল যে ভাষার অস্পষ্টতা, ভাষার মধ্যে যে অস্পষ্টতা রয়েছে সেগুলোকে দূর করতে হবে, ভাষাগত বিভ্রান্তিগুলোকে চিহ্নিত করতে হবে। ওকে, এবং ভাষা এবং বাস্তবতার মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে হবে। এবং তিনি কিন্তু লজিক্যাল রিয়েলিস্ট ছিলেন। তিনি বলেছিলেন যে দর্শনের কাজই হলো ভাষাগুলোকে বিশ্লেষণ করা, এবং সত্যতাকে কিন্তু বাস্তবতার সাথে মিল থাকতে হবে। শুধুমাত্র এই যে ভেরিফিকেশন থিওরি, যেটা যাচাই করা হবে সেটাই হচ্ছে অর্থপূর্ণ, আর যেটা যাচাইযোগ্য হবে না সেটা অর্থপূর্ণ নয়, এইরকমটা কিন্তু বলেনি। ঠিক আছে, এইটা কিন্তু ভেরিফিকেশন থিওরিকে কিন্তু রাসেল মানেনি। এবং ভাষা থেকে জগতের কাঠামো কিন্তু অনুমান করা যায়, এটা কিন্তু এখানে এসে তিনি বললেন।
এরপরে আমি কিছু কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে? কারণ কোশ্চেন সলভ করতে হবে তোমাদের। 1 মিনিট। হুম, ফার্স্ট কোশ্চেন, বলো কি হবে? কোনটা হবে? কি বলছে কোশ্চেনটা, আমাকে তো বোঝাও তো একজন। বলেছে যে দ্য প্রবলেম অফ ফিলোসফি আসছে পার্থক্য করেছিল হচ্ছে অ্যাক্টিয়ারিয়ান। একদম, সেন্স ডেটা এন্ড দ্য সেন্সেশন। এরপরে কি? সেন্স ডেটা অ্যাকর্ডিং টু রাসেল। ম্যাডাম, এটাতে প্রথমের উত্তরটা কোনটা হবে? কোনটা বললে তোমরা? সেন্স ডেটা এন্ড দ্য সেন্সেশন। প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে কোনটা? এই গ্রন্থের মধ্যে কোন বিষয়টাকে কিসে বলেছেন? আমি তো ফার্স্ট তিনটা পড়ালাম আজকে। কিন্তু ম্যাডাম আমি হচ্ছে আমি কলেজে পড়েছিলাম, হ্যাঁ, ইউজিতে ছিল। ওটা অন্য গ্রন্থে। না, দ্য প্রবলেম অফ ফিলোসফি হুম, এটাতে একটু স্টুডেন্ট হয়েছে ওই অ্যাক্টিভিটির সাথে রিলেটেড পার্থক্যটা না, এটা কিন্তু সেন্স ডেটা এন্ড সেন্সেশন, আমি একদম বইয়ের থেকেই দিয়েছি এটা তোমাদের, ঠিক আছে? একদম বইয়ে লেখা আছে সেন্স ডেটা এন্ড সেন্সেশন। অপশন বি হবে, ঠিক আছে? এটা একদম বইয়ে রয়েছে তোমাদের। ওকে, তো জানি না তুমি কোন বই পড়েছো, আমি বইয়ের থেকে এটা করেছি মানে নোটসটা। তো নোটস তো ভুল হবে না নোটসে। দ্য সেন্স যেটা অ্যাকর্ডিং। সমরানন্দ ভট্টাচার্যের বই একদমই ফলো করবে না, ওখানে সব ভুল থাকে। আমি আমি কিন্তু কাউকে রেকমেন্ড করবো না সমরানন্দ ভট্টাচার্যের বই পড়ার জন্য। ওখানে সব বেশিরভাগটাই ভুল থাকে সমরানন্দ ভট্টাচার্যের বইয়ে। ওকে, কেউ কিন্তু পড়বে না সমরানন্দ ভট্টাচার্যের বই, একদম ভালো না। কেউ পড়তে পারে না, তুমি যদি এখন গিয়ে বলো কোনো প্রফেসরকে। হ্যাঁ, না, ওনার বই কেউ পড়বে না, এখানে যারা যারা আমার স্টুডেন্ট রয়েছে আমিও এটা রিকমেন্ড করবো না সমরানন্দের বই পড়তে, ঠিক আছে? সেন্স ডেটা, এরপরেরটা বলো, সেন্স ডেটা অ্যাকর্ডিং টু রাসেল আর। সেন্স ডেটা কি রাসেলের মতে? একদম, immediately known data of perception. Sensation refers to সেন্স, সেন্সেশন কি রেফার করে? একদম, সেন্সেশন কিন্তু, হ্যাঁ, অ্যাওয়ারনেস অফ সেন্স ডেটা এটাকেই রেফার করে। এরপরে বলো, আনলাইক রাসেল হি মুর হেল দ্যাট সেন্স ডেটা। হি মুর কি মনে করতো সেন্স ডেটা বিষয়ে? মানে এটা আমার দেখা বা না দেখার উপর কিন্তু ডিপেন্ড করে না, এটা কিন্তু পাবলিকলি থাকে, ঠিক আছে? সার্বজনীন ভাবে বিদ্যমান থাকে, এটা সার্বজনীন ভাবে থাকে, পাবলিকলি। এরপরে, রাসেলস আর্লি ভিউ রিজেম্বলস দ্যাট অফ। রাসেলের, হ্যাঁ, প্রাথমিক মতের সাথে মিল পাওয়া যায় বার্টলে। ফিজিক্যাল অবজেক্টস আর নোন। ফিজিক্যাল অবজেক্টস আর নোন। ভৌত বস্তুকে, একদম ভৌত বস্তুকে কিসের দ্বারা জানতে পারে? অনুমানের দ্বারা কিন্তু জানতে পারে, বা ইনফারেন্সের দ্বারা। ওকে, সেন্স যেটাকে আমরা কি করি, অনুমান করি। এরপরে, রাসেল argues that belief in the external world is external world, বহির্জগতের প্রতি রাসেল কি বলেছিলেন? এটা কি রেশনালি জাস্টিফাই নাকি ইররেশনাল নাকি সেলফ কন্ট্রাডিক্টরি নাকি লজিক্যালি সার্টেন, যৌক্তিকভাবে নিশ্চিত নাকি যুক্তিসঙ্গতভাবে রেশনালি জাস্টিফাইড?
কি হবে এটা? এটা সিটটাই হবে। হ্যাঁ, সিটটাই হবে এটা। A hypothesis that life might be a dream shows. এটা কি বলছে? এটা কি বলছে যে হ্যাঁ, বলছে এখানে একটা হাইপোথিসিস দ্যাট লাইফ মাইট বি ড্রিম শোস, জীবন স্বপ্ন হতে পারে, এই ধারণাটা দেখাচ্ছে কিসের মাধ্যমে? এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ফলস, বহির্জগৎ কি মিথ্যা, অ্যাবসলিউট প্রুফ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইম্পসিবল। ঠিক আছে, এই যে আহ, হ্যাঁ এক্সটার্নাল, হ্যাঁ এটা কিন্তু বিয়েরটা হবে, অ্যাবসলিউট প্রুফ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ ইম্পসিবল, এটা কিন্তু হবে এইটা। In our knowledge of the external world, Russell incorporates modern physics, একদম modern physics হবে। An object is, রাসেলের মতে বস্তুগুলো কিরকম? লজিক্যাল কনস্ট্রাকশন, অভিজ্ঞতার যৌক্তিক নির্মাণ। বস্তু হলো কি প্রকৃত এবং সম্ভাব্য সেন্স ডেটার এক একটা যৌক্তিক নির্মাণ, লজিক্যাল কনস্ট্রাকশন। হ্যাঁ, এরপর হ্যাঁ বলো এটা কি হবে? এটা কোন বুকে ছিল? এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসবে, এইরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে যে কোন বুকে এই কথা বলেছে, এখন কিন্তু এই ধরনের কোশ্চেন দিচ্ছে তোমাদের। ওকে, এটা কিন্তু হবে দ্য প্রবলেম অফ ফিলোসফি, প্রবলেম অফ ফিলোসফি এই বুকে কিন্তু হয়েছে। এরপর হ্যাঁ, রাসেল রিলিজন অ্যাবাউট ইউনিভার্সাল রিজেম্বলস, প্লেট, এটা বলো। সামান্যকে জানা যায় সজ্ঞা, ইন্টেলেকচুয়াল ইনটিউশন, সজ্ঞার দ্বারা, একদম। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি হবে এটা? 2 plus 2 equal to 4 expresses a relation between universals. হ্যাঁ, বলো এটা কোন গ্রন্থে রয়েছে? নিউট্রাল মনিজম, হুম, একদম। এরপর এটা কি হবে? বাস্তবতা, কেবল মানসিকতা হবে না, দ্বৈতবাদীও হবে না, ডুয়ালিস্টিক কনসেপ্ট খুব একদমই এটাকে ইয়ে করেছিল, পিওরলি মেটেরিয়ালও হবে না। তাহলে এটা কি যাবে? কম্পোস্ট অফ, এক একটা পার্টিকুলার কম্পোস্ট হয়তো হচ্ছে, তাই তো বলেছিলাম আমি, কম্পোস্ট অফ নিউট্রাল এন্টিটিস। In Newton monism, mind and matter are logical constructions. A biography refers to
এ টাইম সিরিজ অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা সবাই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু সবাইকে অ্যান্সার দিতে বলছি, চুপ করে থাকবে না কিন্তু, সবাই অ্যান্সার দাও। হ্যাঁ আমি সবাইকে বলছি, তুমি তো অ্যান্সার দিচ্ছ শুধু, আর কেউ অ্যান্সার দিচ্ছে না। ইন অ্যান ইনকোয়ারি ইনটু মিনিং এন্ড ট্রুথ রাসেল সাপোর্টস, কি সাপোর্ট করেছিল এই গ্রন্থে? রিপ্রেজেন্টেশনাল রিয়েলিজম, দ্য রিলেশন দ্য সান, তোমাদের এরকম উদাহরণ দিয়ে কিন্তু করতে পারে। সিইং দ্য সান এন্ড দ্য সান ইজ লজিক্যাল নেসেসিটি। এটা বলো। নলেজ অফ ফিজিক্যাল অবজেক্ট থ্রু পারসেপশন ইজ, বলো এটা কি হবে? ভৌত বস্তু সম্পর্কে জ্ঞান, এটা কিন্তু না, এটা কি হতে পারে? এটা কিন্তু প্রবাবেল হবে, ওকে প্রবাবেল হবে। আচ্ছা এরপরের কোশ্চেন, রাসেল ডিফাইন্স ফিলোসফি প্রাইমারি অ্যাজ, রাসেল সাপোর্টস দ্য ড্যাশ থিওরি অফ ট্রুথ, correspondence theory. Against pragmatism, Russell denies that truth is, কারণ এটা কিন্তু না, এটা কিন্তু হবে ইউজফুল, কারণ প্র্যাগম্যাটিক, ভালো করে বোঝো, প্র্যাগম্যাটিক তোমাদের কি বলা হয়? যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে সেই জিনিসটাই হচ্ছে কি সত্য, যা উপকারী আমাদের জন্য সেই জিনিসটাই একমাত্র সত্য। কিন্তু রাসেল এই ধারণাটা অস্বীকার করেন। তার মতে কিন্তু কেবল উপযোগিতা, কেবল ইউজফুলনেস, শুধুমাত্র এইটা কিন্তু কোনো সত্যের মানদণ্ড হতে পারে না। সত্য কিভাবে নির্ধারিত হয়? সত্য নির্ধারিত হয় যে বাস্তব যে ঘটনা, যে রিয়েলিটিটা রয়েছে তার সাথে কিন্তু একটা কোরেসপন্ডেন্স থিওরির মাধ্যম দিয়ে। ওকে, এইটা কিন্তু কিন্তু এখানে ডিনাইজ করেছিল যে দ্য ট্রুথ অ্যাজ প্র্যাগম্যাটিজম দ্যাট ইজ কল্ড ইউজফুল হবে এটা। ঠিক আছে, কারণ প্র্যাগম্যাটিস্টরা বলেছিলেন যে যেটা হচ্ছে আমাদের পক্ষে উপকারী সেটাই শুধুমাত্র সত্য, ইউজফুল। কারণ এখানে অ্যান্সারটা কোরেসপন্ডেন্ট হবে না, অনেকেই কোরেসপন্ড করে দেবে কিন্তু অ্যান্সার ইউজফুল হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইউজফুল হবে। ওকে, ঠিক আছে তাহলে আজকে আমরা 24টা কোশ্চেন সলভ করলাম। তো তোমরা যারা এখনো মক টেস্টে এনরোল করতে চাও, আমাকে এখনো 5-6 জন মানে মেসেজ করেছো, আমি জানি না তারা উপর থেকে দেখছি। তো এখনো যারা করতে চাও করে নাও, ঠিক আছে, মক টেস্টে এনরোলটা, কারণ মার্চ থেকে কিন্তু মক টেস্ট শুরু হয়ে যাবে। ওকে, এখানে যারা করতে চাও করে নেবে। হ্যাঁ বলো। আমি পরের দিন রাফেলের সাথে আরেকটা অন্য টপিক পড়িয়ে দেবো, আর দুটো জায়গা এখনো রয়েছে, সমাজ দর্শন রাফেলের। তোমাদের ওটা নেই তাহলে পড়িয়ে দেবো, ঠিক আছে, কারণ সবটা করে যাওয়াটাই ভালো পরীক্ষার সময়। ওটা একদম দুটো ছোট কনসেপ্ট রয়েছে, ওটা পড়িয়ে দেবো। হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে না আজকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ তোমাকে আমি বুঝিয়ে দেবো আজকে, দাঁড়া দাঁড়া কোশ্চেন করে আগে বের করি আমি, তুমি যেগুলো বলেছিলে আমাকে, ভাগ্যিস মনে পড়ে যেতে পারলে আমাকে। দেখো মক টেস্টে ওই রুটিনটা হবে না ফলো, আমি মক টেস্টে নিউ রুটিন দেবো, ঠিক আছে, ওই রুটিনটা এখন ফলো হবে না, আমি নতুন রুটিন দেবো তোমাদের গ্রুপে। ওকে, ওই রুটিনটা হচ্ছে না, ঠিক আছে। কিছু জনের মানে জেনারেল পেপারটা এখনো তৈরি হয়নি, সেই জন্য আমি ফার্স্টে শুধুমাত্র তোমাদের এই সাবজেক্ট পেপারটা করবো 1 মাস, তারপরে থেকে জেনারেল পেপার স্টার্ট হবে। ওকে, মার্চের পর থেকে। হ্যাঁ 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 হ্যাঁ,
ঠিক আছে, আমি তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে, নাহলে রেকর্ডিং দিয়ে দেবো। ওকে, এগুলো তাহলে তৈরি করে নেবে। হ্যাঁ বলো, তো সর্বজিৎ বলো কি বলছো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেপার সবই ওখানে কভার করা হবে, মক টেস্টে সবকিছু দেওয়া হবে ওখানে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটুখানি মেসেজ করে রাখো, ঠিক আছে, একটুখানি আমাকে একটু মেসেজ করে রাখবে আজকে, যে ম্যাম আমি অ্যাডমিশন নিতে চাই এইটুকুনি। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে রবীন্দ্রনাথ বলছিলাম যে পড়াশোনা নিয়ে না 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 না, নয় শুরু করা হয়নি, ঠিক আছে, এগুলো করা হবে নিউ ব্যাচে। হ্যাঁ কি বলছো। হ্যাঁ, 4-5 বছর আর বেদ উপনিষদটা কভার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি যে কোশ্চেন গুলো আমাকে দিয়েছো, ফার্স্টেই হচ্ছে একটুখানি আমি পড়ে নিই কোশ্চেনটা। 1 মিনিট দাঁড়াও।